দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো 10,000-এ। আরও 5 জন সহ দেশে মোট মৃত্যু 182 জন। শেষ 24 ঘন্টায় শনাক্ত 688। মৃদু ও মাঝারি উপসর্গ নিয়ে বাড়িতেই সম্ভব করোনা চিকিৎসা। কাল থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা শপিং মল ও দোকানপাট। মানুষকে সুরক্ষিত রেখে অর্থনীতির চাকা গতিশীল করাই উদ্দেশ্য, বললেন প্রধানমন্ত্রী। সাধারণ ছুটি বাড়ল আরও 11 দিন। চিকিৎসক নার্সদের প্রতিবাদের মুখে সিদ্ধান্ত থেকে সরে আসলো বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন। বোনাস না দিলেও শতভাগ বেতন দেওয়ার ঘোষণা। করোনা ভাইরাসের মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে বসল পদ্মা সেতুর 29তম স্প্যান। দৃশ্যমান হল 4,350 মিটার সেতু। এবং করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি সহ আরও 1100 জনের মৃত্যু। আক্রান্তের সংখ্যা কমায় ইউরোপে শিথিল হচ্ছে লকডাউন। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতে দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়ালো। সবশেষ 24 ঘন্টায় 6,260 জনের নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ 688 জন করোনা শনাক্ত হয়েছেন। এদিন মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও 5 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 182 জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্তের হার আরও বাড়বে বলে আবারও সতর্ক করেছেন স্বাস্থ্য অধিদপ্তর। মে মাসে করোনা আক্রান্তের সংখ্যা নির্ণয়ের পারদ এখনও ঊর্ধ্বমুখী। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে দেয়া হলো 58তম দিনের আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান। দেশের 33টি ল্যাবে 6,260 জনের নমুনা পরীক্ষা করে এদিন স্বাস্থ্য অধিদপ্তর জানায় সবশেষ 24 ঘন্টায় 688 জনের করোনা আক্রান্ত পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 10,143। এদিন মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও 5 জন পুরুষ। তাদের মধ্যে 3 জন ঢাকার, 1 জন করে সিলেট ও ময়মনসিংহের। সুস্থ হয়েছেন 147 জন। পরীক্ষা করেছি 6,260। এটা গত দিনের চেয়ে 16.61% বেশি। এ পর্যন্ত নমুনা সংগৃহীত হয়েছে 87,694টি। এর মধ্যে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 688 জন। মৃত্যুবরণ করেছেন যে 5 জন, তাদের মধ্যে সবাই পুরুষ। বয়স বিভাজনে দেখা যায় যে 60 3 জন, 50 থেকে 60 একজন এবং 31 থেকে 40 বছর বয়সের মধ্যে একজন। স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে আবারও সতর্ক করা হয় ব্রিফিংয়ে। দৈনন্দিন কাজগুলো সহজ করা যায় সেইভাবে আপনারা কোয়ারেন্টাইন এবং আইসোলেশনের নিয়ম মেনে সেভাবে করবেন। আক্রান্ত ব্যক্তিদের কেউ হেয় করবেন না, সামাজিকভাবে হেয় করবেন না, কারণ যে কেন আমরা প্রত্যেক দিনই দেখছি যে আমাদের আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা যদি এই সাবধানতাগুলো না মানি তাহলে আমরা যে কেউই যে কোনো সময় আক্রান্ত হয়ে যেতে পারি। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে যারা আছেন তাদের প্রতি আরও মানবিক হতে পরিবারের অন্য সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের বিশ্লেষণ করেছেন সহকর্মী রাশেদ লিমন। সবশেষ আজকে যে 58তম দিন, সেই 58তম ব্রিফিংয়ে যে তথ্যটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত যে প্রায় 6,260টি কিন্তু আসলে গত 24 ঘন্টা নমুনা পরীক্ষা করা হয়েছে। এবং এ মিলে আক্রান্তের চিত্রটা যদি দেখি আমরা, গত কয়েকদিন ধরেই কিন্তু ক্রমবর্ধমান হয়ে এইটি আজকে কিন্তু 10,000 অতিক্রম করেছে। অর্থাৎ বাংলাদেশে এখন করোনা শনাক্ত রোগীর সংখ্যা কিন্তু 10,143। গত 7 দিনের চিত্রটি দেখতেই পাচ্ছি যে এটা কিন্তু আসলে একদিন থেকে আরেকদিন, অর্থাৎ 3 তারিখ 2 তারিখ থেকে যদি দেখি, 2 তারিখ 3 তারিখ 4 তারিখ, অর্থাৎ প্রতিদিনের চেয়ে তার পরবর্তী দিন কিন্তু যেমনটি আমরা দেখছি ওপাশে যে নমুনা সংগ্রহের যে বা পরীক্ষার যে চিত্রটা সেটি যেমন বাড়ছে, ঠিক একইভাবে কিন্তু এই যে রোগ শনাক্তকারী রোগীর যে সংখ্যা, সেই সংখ্যাটিও কিন্তু বেড়ে চলছে। পুরো বিষয়টা যদি বাংলাদেশের চিত্রটা তুলে ধরি, সেটি কিন্তু নমুনা পরীক্ষা যেমনটি বলছিলাম যে 6,260 এবং নতুন করে আক্রান্ত যে সংখ্যা সেটি কিন্তু 688। অর্থাৎ গত 24 ঘন্টায় প্রতিদিনে আমরা দেখছি যে নতুন রেকর্ড হচ্ছে। গত 3 দিনের রেকর্ড ভেঙে কিন্তু 688 জন আক্রান্ত হয়েছে। এবং নতুন করে মৃতের সংখ্যা যদি বলি, সেটি কিন্তু 5 জন। এবং এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 182 জন বলে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছেন। এবং সুস্থর কথা যদি বলি, সুস্থ হয়েছেন কিন্তু 147 জন। আক্রান্তের যদি বয়স
ভিত্তিক যে বিভাজন সেটি কিন্তু দেখি যে পুরুষের শতাংশ কিন্তু এখনো সেই 68% এবং নারীর শতাংশ কিন্তু 32%, সেটিও কিন্তু রয়েছে। এবং এর মধ্যে কিন্তু 21 থেকে 30 বছর বয়সী 27%, 31 থেকে 40 বছর বয়সীদের মধ্যে রয়েছে 22% এবং 41 থেকে 50 বছর বয়সী এর মধ্যে রয়েছে কিন্তু 19%। তো এই ছিল মোটামুটি আজকের যে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন, তার সারাংশ আমার কাছ থেকে। দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে চলমান সাধারণ ছুটি আগামী 16 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অপর এক প্রজ্ঞাপনে ঈদ উল ফিতর সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে আগামীকাল থেকে দোকানপাট ও শপিং মল খোলা রাখার সিদ্ধান্তের কথা বলা হয়েছে। বাড়ির বাইরে থাকা যাবে রাত 8টা পর্যন্ত। দেশে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এ অবস্থায় সরকার ঘোষিত চলমান ছুটি 14 মে পর্যন্ত বাড়িয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়। এর সঙ্গে 15 ও 16 মের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে বলে উল্লেখ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঈদ উল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। প্রজ্ঞাপনে জরুরি প্রয়োজনে অফিস খোলা রাখা এবং উৎপাদন ও রপ্তানিমুখী কারখানাসমূহ খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, সীমিত পরিসরে ব্যবসা বাণিজ্য চালু রাখার স্বার্থে রমজান ও ঈদ উল ফিতর সামনে রেখে সোমবার থেকে দোকানপাট খোলা রাখা যাবে। সেক্ষেত্রে ক্রয় বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, শপিং মলের প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বিকেল 5টার মধ্যে সকল দোকানপাট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না বলে নির্দেশ দেওয়া হয় প্রজ্ঞাপনে। এছাড়া বন্ধ থাকবে আন্তজেলা যোগাযোগও। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মানুষকে সুরক্ষিত রেখে অর্থনীতির চাকা গতিশীল রাখার জন্য ধাপে ধাপে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, ঈদকে কেন্দ্র করে সীমিত আকারে উন্মুক্তের এই ব্যবস্থা। সকালে রংপুর বিভাগের 8 জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে একথা বলেন তিনি। এ সময় নিজেদের সুরক্ষিত রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন সরকার প্রধান। প্রায় 2 মাস ধরে বৈশ্বিক মহামারী করোনার প্রকোপ সামলে চলছে বাংলাদেশ। অবরুদ্ধ দেশেও জীবিকার প্রশ্নে সবকিছু স্বাভাবিক করা না করার দোলাচল এখন প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত। পুরো দেশই যখন যুদ্ধ করছে এক অদৃশ্য মহাশক্তির সঙ্গে, তখন মাঠ পর্যায়ের খোঁজ নিতে প্রধানমন্ত্রীর এই ভিডিও কনফারেন্স। সোমবার সকালে গণভবনে অনুষ্ঠিত এই আয়োজনে তার সঙ্গে যুক্ত ছিলেন রংপুর বিভাগের 8 জেলার প্রতিনিধি ও মাঠ প্রশাসনের কর্মকর্তারা। রোজায় মানুষের চাহিদা ও অর্থনীতির স্বার্থেই কিছু প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানান প্রধানমন্ত্রী। মানুষ একটু কেনাকাটা করবে, বাজার একটু করতেই হবে। তো বাজারে যদি মানুষজন নিজে সুরক্ষিত থেকে বাজারটা করে, কাজে এটা বন্ধ করা ঠিক হবে না এবং ধীরে ধীরে আর একটু আমাদেরকে ছাড় দিতে হবে। বেশি লোক সমাগম করে না, কিন্তু নিজেরা পারিবারিকভাবে যেন উদযাপন করতে পারে, সেই আনন্দটা যেন তারা পায়, সে ব্যবস্থাটা করতে হবে। সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে, সব বন্ধ করে দিয়ে না। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জেলাভিত্তিক ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠানগুলোও চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনীতির চাকাটা যাতে গতিশীল থাকে, সেখানে মানুষকে সুরক্ষিত রেখে প্রতিটি জেলায় ক্ষুদ্র শিল্প রয়ে গেছে, সেগুলি তারা চালাতে পারবেন, সেভাবে আমরা নির্দেশনা দিয়েছি। উৎপাদন প্রক্রিয়া ঠিক রাখতে পারলে দুর্ভিক্ষের শঙ্কা অনেকটাই এড়ানো সম্ভব উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। আবার মঙ্গা ফিরে না আসে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসক নার্সদের প্রতিবাদের মুখে বোনাস বন্ধ ও অর্ধেক বেতন দেওয়ার ঘোষণা থেকে সরে আসলো বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন। দুপুরে সিদ্ধান্তের কথা জানানো হয়, তবে কোভিড যুদ্ধের অগ্রপথিকদের বেতন বোনাস দিতে কেন এত টালবাহানা, এমন প্রশ্ন তুলে ক্ষোভ জানিয়েছেন চিকিৎসক নেতারা। এদিকে বিপিএমসি কর্তৃপক্ষ বিদ্যমান পরিস্থিতিতে চরম আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে দাবি জানিয়েছেন প্রণোদনার। সিদ্ধান্ত নেয়ার 20 ঘন্টার মাথায় আবারও তা পরিবর্তন করল বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন বিপিএমসিএ। রোববার এক বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আসছে ঈদে উৎসব ভাতা পাবে না চিকিৎসক কর্মচারীরা। আর 24 ঘন্টা দায়িত্ব পালন করেনি এমন চিকিৎসকদের বেতন কর্তন হবে 40%।
তবে বিভিন্ন মহলের সমালোচনার মুখে সোমবার সংগঠনের পক্ষে জানানো হয় শতভাগ বেতন পাবেন চিকিৎসকরা। সেক্ষেত্রে উৎসব ভাতার বিষয়ে আগের সিদ্ধান্তেই তারা। প্রাইভেট মেডিকেল কলেজ হসপিটালে যে বেতন সংক্রান্ত যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তা মানবিক কারণে প্রত্যাহার করা হয়েছে। যে ধরেন ওই যে 60% যেটা তার তো একটা পোর্শন, ওই পোর্শন আমরা চিন্তা করে দেখছি 10 to 20% হয়, ঠিক আছে তাইলে তাদেরকে দেয়, এই হচ্ছে সিদ্ধান্ত। মানে বোনাসের ব্যাপারে না বোনাস তো আপনার বোনাস তো এখন প্রশ্নই উঠে না। বোনাস কি এটা বোনাস কেউ চাচ্ছে না, বা কোনো টিচার কোনো ডাক্তার কেউ উঠে চাচ্ছে না। কোভিড মহামারীর বিরুদ্ধে যখন লড়ছে পুরো বিশ্ব, তখন এই লড়াইয়ের অগ্রসেনানী চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মীদের নিয়ে এমন টালবাহানায় ক্ষোভে ফেটে পড়েন করোনা যুদ্ধের এই অগ্রপথিকরা। এটা কি নাটক? সকালে এক কথা বললাম, বিকালে আরেক কথা বললাম, কালকে এক বিজ্ঞপ্তি দিলাম, আজকে আরেক বিজ্ঞপ্তি দিলাম। এটা তো হতে পারে না, এটা তো তামাশা না। চিকিৎসক আপনার স্বাস্থ্যকর্মী যারা তারা কাজ করে যাচ্ছেন, তাদের ন্যায্য পাওনাটা তাদেরকে দিতে হবে, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। এই ধরনের একটি বিবৃতি এবং বিজ্ঞপ্তি অত্যন্ত মানবতা বিরোধী এবং মর্মস্পর্শী। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বছরের পর বছর ধরে মুনাফা করে যাওয়া প্রতিষ্ঠানগুলো কেন মাত্র 2 মাস ব্যবসা না থাকায় কর্মীদের উৎসব ভাতা দিতে পারবে না, সেই প্রশ্ন চিকিৎসক নেতাদেরও। বছরের পর বছর তারা লাভ করেন, সেই লাভ যখন করেন তারা কি তাদের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সেই লাভের অংশ ভাগ করেন? তারা করেন না। কিন্তু যখন তাদের এই যে আজকের এই পরিস্থিতিতে যে তাদের লোকসান গুনতে হচ্ছে, তখন সেই লোকসানের ভাগ কিন্তু তারা তাদের কর্মকর্তাদের উপরে চাপিয়ে দিচ্ছেন। বর্তমানে দেশের বিপিএমসি এর আওতাভুক্ত 86টি প্রতিষ্ঠান রয়েছে, যাতে কর্মরত আছেন প্রায় 20,000 চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা যুদ্ধের এ পর্যায়ে এসে একের পর এক আক্রান্ত হচ্ছেন সামনের সারির যোদ্ধা পুলিশ সদস্যরা। সংকট যখন বেড়েই চলেছে, তখন বিশেষজ্ঞদের মত শারীরিক সুরক্ষার পাশাপাশি বাহিনীর মনোবল ধরে রাখতে এখনই নিতে হবে সর্বোচ্চ ব্যবস্থা। অন্যদিকে সব পুলিশ সদস্যই সমান গুরুত্ব জানিয়ে কর্তৃপক্ষ বলছে যে কোনো সংকট মোকাবিলায় প্রস্তুত রয়েছেন তারা। যুদ্ধটা শুরু গত 8ই মার্চ। প্রায় 2 মাসের এই করোনা সংগ্রামে চিকিৎসকদের মতোই সামনের সারিতে থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। শুধু আইন শৃঙ্খলা রক্ষাই নয়, প্রতিটি প্রয়োজনে নাগরিকদের পাশে রয়েছেন বন্ধুর মতোই। তবে জীবাণুর বিরুদ্ধের এই লড়াইয়ে এখন পর্যন্ত সারা দেশে আক্রান্ত হয়েছেন অন্তত 914 জন পুলিশ সদস্য। ডিএমপিতে এই সংখ্যা 449। অন্যদিকে মারা গেছেন 5 জন পুলিশ। এদিকে জরুরি সংকট মোকাবিলায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সহ আশপাশের কয়েকটি স্থাপনায় চলছে চিকিৎসা কার্যক্রম। সংক্রমণ রুখতে অনেক সদস্যদেরই রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। আমার পাশে একজন থাকতো, তার হয়েছে পাশাপাশি বেড, রাজারবাগ আসছে আজকে 7 দিন হয়ে গেল। তার অবস্থা আগের সাথে অনেকটা ভালো। মূলত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেখবেন এই জায়গাটায় তো আমাদের 370-80 জন রোগী যাদের অবস্থা একটু গুরুত্বপূর্ণ বা একটু ক্রিটিক্যাল, তাদেরকেই মূলত আমরা এখানে রাখছি। আমরা মহান মুক্তিযুদ্ধে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম, এইটা আরেকটা যুদ্ধের মতো, যে শত্রুকে দেখা যায় না, এই শত্রুর বিরুদ্ধে আমরা সদা প্রস্তুত। তবে সংকটকালীন এই সময়ে পুলিশের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধের পাশাপাশি বাহিনীর মনোবল ধরে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শারীরিক দূরত্ব নিশ্চিত করা এবং আপনার লোকজন যেন সমাগম না হয় সেটা নিশ্চিত করার ক্ষেত্রে তারা কাজ করছেন। সুতরাং তারা মাঠে যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাদের অবশ্যই সুরক্ষা সামগ্রী দিয়ে তাদেরকে মাঠে পাঠাতে হবে। পুলিশ সদস্যের প্রত্যেকে নিরাপত্তা সুরক্ষার জন্য মাস্ক প্রদান করা হয়েছে। কার্যকর ক্ষেত্রে যেখানে প্রয়োজন তাদের পিপিই সরবরাহ করা হয়েছে, গ্লোভস সরবরাহ করা হয়েছে, যাতে তারা নিরাপদে থাকে। 250 শয্যার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি আছেন 367 জন কোভিড পজিটিভ পুলিশ সদস্য। করোনার এই মহাসংকটে নিয়মিত দায়িত্বের বাইরেও পুলিশের মানবিক নানা কর্মকাণ্ড প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মানব সেবায় সমর্পণের পাশাপাশি সর্বোচ্চ সতর্ক ও সচেতন থেকেই দায়িত্ব পালন করতে হবে পুলিশকে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সঠিক সময়ে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর দক্ষিণখানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি একথা বলেন। সরকার যেহেতু জনগণের জন্য নির্বাচিত নয়, জনগণের দ্বারা নির্বাচিত নয়,
জনগণের কাছে তাদের কোনো রকমের কোনো জবাবদিহিতা নাই। সেই কারণে প্রথম দিকে মার্চ মাস পর্যন্ত তারা এটাকে অবহেলা করে। ত্রাণ বিতরণ যেটা আপনার মানুষের এই দুঃসময় তাদের কাছে গিয়ে পৌঁছানো, সে কাজটা সরকার কখনোই সঠিকভাবে করতে পারছে না বলেই আজকে এত অভাব সৃষ্টি হয়েছে। সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারছে না বলে আজকে গোটা দেশে আরো বেশি রকম দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও ঘরে থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনার এই সংকটে সম্মুখ যোদ্ধাদের মনোবল কোনোভাবেই হারালে চলবে না। দূরত্ব, ঘরে থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার কোনো বিকল্প নেই। তা না হলে আমাদের দুর্বলতার সুযোগ করোনা আরও বিধ্বংসী হয়ে উঠবে এবং দুর্বলতার ক্ষেত্রে সংক্রমণের ব্যাপক বিস্তার ঘটবে। ফ্রন্টলাইনে যারা কাজ করছেন, আপনারা কোনো অবস্থাতেই মনোবল হারাবেন না। শেখ হাসিনা সরকার আপনাদের সাথে আছে, পুরো জাতি আপনাদের পাশে আছে। তবে ঘরে থাকা নির্দেশ মানছেন না মানুষ। ঢাকায় ঢোকার ও বেরোবার পথে পায়ে হাঁটা অগণিত মানুষ যেমন আছেন, তেমনি রয়েছে যানবাহনের চাপ। আগের চেয়ে সুরক্ষা সামগ্রী বাড়লেও চেকপোস্টগুলোতে অনেকটা ঢিমে তালে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। মুশাহিদ রনিকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। গাবতলী চেকপোস্ট ফাঁকা রেখে রাস্তার পাশে খুনসুটিতে মত্ত পুলিশ সদস্যরা। এই সুযোগে সব ধরনের যানবাহন ঢাকায় ঢুকছে ও বেরোচ্ছে অবাধে। এমনকি পাবনা থেকে আরিচা হয়ে গাদাগাদি করে এক মাইক্রোবাস ভর্তি হয়ে এলেন 10 থেকে 12 জন। যারা ঘর থেকে বেরিয়েছেন তারা দিচ্ছেন নানা অজুহাত। আমি একজন গ্র্যাজুয়েট ছেলে, কিন্তু চাকরি নাই, কিন্তু তারপরে এখন এই মোটরসাইকেল কিনে পাঠাও চালাচ্ছি না, তো অফিসে ডাকতেছে, আমি কি করবো। ক্যামেরা দেখে তৎপর পুলিশ সদস্যরা। ভয় আমাদেরও লাগে, কিন্তু তারপরে কি করার, দেশের কল্যাণে তো কাজ করতেই হবে। কি অসুস্থ হবে কি হবে না এটা আল্লাহ পাকের ইচ্ছা। আমরা সতর্ক আছি সবসময়, সেফটি সিকিউরিটি নিয়ে। গাবতলীর পর হিমায়তপুর পার হয়ে আমরা যাই সাভারের দিকে। এটি সাভার বাজারের চেকপোস্ট। বেলা 11:15 বাজে, কিন্তু এই মুহূর্তে একজন পুলিশ সদস্য নেই এই চেকপোস্টে। আচ্ছা, আপনারা ভিতরে কেন, বাইরে থাকার কথা না? ও দি এই গাইবে সিজে করোনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য মারা যাওয়ায় এবং বাহিনীর প্রায় 900 জন আক্রান্ত হওয়ায় বেড়েছে সুরক্ষা সামগ্রীর ব্যবহার। ইন্সপেক্টর জেনারেলের নির্দেশে সকল ইউনিটের কাছে পর্যাপ্ত প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, যেন পুলিশের সদস্যগণ যারা জনগণের সুরক্ষার জন্য কাজ করছেন তারা নিজেরা সুরক্ষিত থেকে জনসেবা নিশ্চিত করতে পারেন। গাবতলী থেকে চন্দ্রা এই পুরো পথেই শুধু নয়, ওদিকে ঢাকা চট্টগ্রাম রুটেও একই দশা। মানুষ পথে নামছেন যে যার মতো। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে সামাজিক দূরত্ব মেনে চলছে ইফতার কেনাবেচা। রাজধানীর বেইলি রোডে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। দ্বীপ, তামিম, পবিত্র মাহে রমজান চলছে, কিছুক্ষণ পরে ইফতার, এবং এই ইফতারকে কেন্দ্র করে কিন্তু এই রাজধানীর বিভিন্ন জায়গায় ইফতার আয়োজন চলছে। এই মুহূর্তে বেলি রোডে রয়েছে এবং এখানকার ইফতার আয়োজন চলছে। আমি একটু আপনাদের পিছনে দেখাতে চাই, আমি একটি রেস্টুরেন্টের সামনে আছি, এখানে ইফতার আয়োজন চলছে। এবং একটু বলে রাখতে চাই যে আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ রেস্টুরেন্টেই যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো কিন্তু মানা হচ্ছে, অর্থাৎ সামাজিক যে শৃঙ্খলা বা সামাজিক যে দূরত্ব সেটি মেনটেন করা হচ্ছে। এবং আমরা যে এখানে যেটি রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে কেউ একজন আসার পরে হ্যান্ড স্যানিটাইজার হাত ধোয়া হচ্ছে, তার তাপমাত্রা মাপা হচ্ছে এবং নির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনটেন করে কিন্তু এখানে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এবং ভিতরে কিন্তু একই অবস্থা রয়েছে, যারা এখানে ইফতার দিচ্ছে তারা কিন্তু সেই যে সুরক্ষিত যে জিনিসপত্র সেগুলি ব্যবহার করছে দেখাতে চাই। এবং এখানে সামাজিক দূরত্ব মানা হচ্ছে এবং এখানকার যারা প্রতিষ্ঠানের মালিক রয়েছে তাদের সাথে আমাদের কথা, তারা বলছেন যে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছে যে সরকারি যে নিয়মগুলো বলা হয়েছে বা স্বাস্থ্য অধিদপ্তর যে নিয়মগুলো দিয়েছে সেই নিয়মগুলো যাতে পরিপূর্ণভাবে মেনে চলা
চলা যায়। তবে একটি বিষয় বলে রাখি যে তারা আমাদেরকে যেটি বলছে যে অন্যান্য বছরের মতো এবার কিন্তু তাদের সেই প্রেশারটি নেই, সাধারণ মানুষের যে ইফতার কেনার যে প্রেশারটি থাকে সেটি নেই। তো তারা বলছে যে সময়ের সাথে সাথে হয়তোবা এটি আরও বাড়বে। তবে তারা চেষ্টা করে যাচ্ছেন, তারা আমাদের বারবার যেটি বলেছেন যে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য এবং যেই বিষয়গুলো বলা হয়েছে সেটি নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু একইভাবে ইফতার বেচা হচ্ছে এবং সবগুলো জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি তারা চেষ্টা করছে। তবে কিছু কিছু জায়গায় কিন্তু ব্যত্যয় আমরা দেখতে পেয়েছি এবং সামাজিক যে দূরত্বর কথা বলা হয়েছে সেগুলি মানা হচ্ছে না। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা চেষ্টা করে যাচ্ছে যে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি যেটি বলা হয়েছে সেগুলি অনুসরণ করার জন্য। বর্তমানে আমরা যে জায়গাটিতে রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে তারা সাধারণ জনের ক্ষেত্রে যেভাবে এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে, তাদের যারা কর্মচারী আছে তাদের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়টি তারা চেষ্টা করে যাচ্ছে। তো তবে এখান থেকে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে বেশিরভাগ হোটেল চেষ্টা করছে ইফতার বিক্রি করার জন্য। তামিম। রাজধানী বেইলি রোড থেকে ইফতার বেচা কেনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। করোনা ভাইরাসের মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেই পদ্মা সেতুতে বসল 29তম স্প্যান। মাঝ নদীতে 19 ও 20 নম্বর পিলারের ওপর এই স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান এখন 4350 মিটার সেতু। কাজের গতি কম হলেও এ সময়ে অব্যাহত রাখতে পারাটাকেই সাফল্য হিসেবে দেখছেন প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত এহসান জুয়েলের রিপোর্টে। সবগুলো পিলার হয়ে যাওয়ার পর পরিকল্পনা ছিল মাসে 3টি করে স্প্যান বসানোর। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর কাজে নামে ধীর গতি। সীমিত পরিসরে কাজ চলায় মাসে 2টি করে স্প্যান বসানোর পরিকল্পনা নেওয়া হয়। মার্চ মাসে সেটি সম্ভব হলেও এপ্রিল মাসে বসানো গেছে মাত্র 1টি। রোববার সকালে মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে নির্ধারিত পিলারের কাছে স্প্যান নিতে সময় লাগে 1.5 ঘন্টা। এই সময় ঝড়ো বাতাসের কারণে কাজ স্থগিত করা হয়। স্প্যানবাহী ক্রেনটি দুই পারে নোঙর করতে কাজ করেন অর্ধশত শ্রমিক ও কর্মকর্তা। এর মধ্যে 35 জন বাংলাদেশি এবং 15 জন চীনের নাগরিক। এর আগে 28তম স্প্যানটি বসানো হয়েছিল 20 ও 21 নম্বর পিলারে। এবার মাঝ নদীতে তার পাশে যোগ হলো 29তম স্প্যান। মূলত দুটি কারণে কাজের গতি কমে এসেছে বলে জানান প্রকল্প পরিচালক। স্প্যান আমরা যেই হারে বসানোর কথা ছিল, যে অগ্রগতি ছিল আমরা জুলাইয়ের মধ্যে শেষ করব, সেটা আমরা পারি নাই। দুইটা কারণ, একটা হলো চায়না যে ফ্যাক্টরি ছিল আমাদের যেখানে স্প্যানগুলো তৈরি হয়, সেখানে আমাদের চায়নাতে যখন করোনা ভাইরাস হয় তখন ওখানের কাজ বন্ধ ছিল। আবার যখন বাংলাদেশে আসছে এখানেও আমাদের অনেক শ্রমিক এবং কিছু কনসালটেন্ট ডিমোবিলাইজ হয়ে যাওয়াতে আমরা অগ্রগতি কিছুটা ব্যাহত হয়েছে। সেতুর মোট 41টি স্প্যানের মধ্যে বাকি আছে আর 12টি। এর মধ্যে মাওয়ার ইয়ার্ডে আছে 10টি। বাকি 2টির যন্ত্রাংশ চীন থেকে 10ই মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। করোনা ভাইরাসের এই দুঃসময়েও কাজ এগিয়ে চলছে দেশের মেগা প্রকল্প পদ্মা সেতুটি। 29তম স্প্যান বসানো, সেখানে এক ধাপ অগ্রগতি। 30তম স্প্যানটি বসানো হবে মাওয়াপাড়ে মে মাসের শেষ সপ্তাহে। তবে লম্বা সময় ধরে এই অবস্থা চলতে থাকলে কাজের গতি কতটা ধরে রাখা সম্ভব হবে তা নিয়ে আশঙ্কা আছে প্রকল্প কর্তৃপক্ষের। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সাতক্ষীরায় কোথাও ভর্তি না নেয় অবশেষে সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে সন্তান প্রসব করলেন এক মা। গ্রাম্য ধাত্রীর সহায়তায় ভ্যানের ওপরেই জন্ম নেয় ফুটফুটে শিশু। নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন। এদিকে হাসপাতালে ভর্তি না নেয়ার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলার সিভিল সার্জন। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ফুটফুটে নবজাতকের মুখের দিকে তাকিয়ে মা ভুলে গেছেন কষ্টকর মুহূর্তগুলো। স্বজনরা জানান, শুক্রবার সকালে প্রসব বেদনা শুরু হলে সাতক্ষীরা সদরের বেসরকারি হাসপাতাল চায়না বাংলা ও ডক্টরস ল্যাব অ্যান্ড হসপিটালে নেওয়া হয় দিনমজুর বিধান দাসের স্ত্রী শিমুলী রানীকে। তবে করোনা নেগেটিভ ছাড়পত্র না থাকায় ভর্তি নেয়নি কোনো হাসপাতাল। বাধ্য হয়ে নেওয়া হয় সদর হাসপাতালের জরুরি বিভাগে। সেখানেও চিকিৎসকের দেখা না পেয়ে ডাকা হয় গ্রাম্য ধাত্রী। এক পর্যায়ে খোলা আকাশের নিচে ভ্যানের ওপরই জন্ম হয় ফুটফুটে নবজাতকের। কোনো জায়গায় ভর্তি নেয়নি, বলেছে সদরে নিয়ে যান। সদরে গেছি, ওনাদের ডাকিছি, ওনারা অনেক রকম প্রশ্ন করেছে, করার পরে বাইরে বাচ্চা হয়ে গেছে। জীবন মরণ সমস্যা, একটা বাচ্চা আছে, কিন্তু কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি, কোনো কথাবার্তা কেউ শুনিও নি আমাদের। মেয়ে তো আর ধৈর্য ধরতে পারে না, তো এই বারান্দার রাস্তার বাড়ে ওখানে গাড়ি রেখে আমি ডেলিভারি করেছি।
জন্মের পর মা ও শিশুকে নিয়ে যাওয়া হয় বাড়িতেই। বর্তমানে তারা দুজনেই সুস্থ আছে। প্রচুর কষ্ট পাইছি, তা এখন আমি বাচ্চা আর আমি এখন অনেক সুস্থ রয়েছি। এদিকে সরকারি হাসপাতালে জরুরি বিভাগে কেন চিকিৎসক ছিলেন না সে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলার সিভিল সার্জন। তদন্ত কমিটি তৈরি করবো, করে আসলে কি ঘটনা হয়েছে সেটা ব্যাপারে আমি আসলে একটু জানার চেষ্টা করব। শহরের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল চায়না বাংলা এবং ডক্টরস ল্যাব অ্যান্ড হসপিটাল, সেখানেও রয়েছে চিকিৎসক সংকট। সময় সংবাদ, সাতক্ষীরা। ঢাকাকে রিকশার নগরীও বলা হয়। চিরচেনা সেই নগরী সবার চোখের সামনেই কেমন বদলে গেল। বিপাকে গোটা দেশের মানুষ, সংকটে রিকশা চালকরাও। সামর্থ্যবানরা এই সময়ে ঘরে থাকতে পারলেও কেবল দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে তীব্র ঝুঁকি নিয়েই এদের অনেকেই নামছেন সড়কে। তবে এত কিছুর পরেও যাত্রী না থাকায় জুটছে না সংসার খরচ। ক্ষুধা আর শঙ্কায় দিনাতিপাত করা মানুষগুলোকে গ্যারেজ ভিত্তিক পরিকল্পিত ত্রাণ সহায়তার পরামর্শ বিশেষজ্ঞদের। আল মামুনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। রিক্সা চালাইতেছে আজকে মনে করেন 40 বছর ধরে, কখনো এরকম দেখি নেই। ওখানে দিনকাল আস্তে আস্তে খালি খারাপ হইতেছে। কথা বলার 2 ঘন্টা আগে থেকেই রিকশাওয়ালা আব্দুস সালামকে অনুসরণ করছিল সময় সংবাদ। গ্রীষ্মের তপ্ত রোদ উপেক্ষা করে ধানমন্ডির নানা অলিগলি ঘুরে তখনও জোটেনি কোনো যাত্রী। 6 সদস্যের সংসারে স্বাচ্ছন্দ্য না থাকলেও ছিল না খুব একটা টানাপোড়েন। কিন্তু মহামারী করোনা স্বাবলম্বী এই মানুষটিকে করেছে অন্যের মুখাপেক্ষী। আঙ্কেল আঙ্কেল ডাকলে বা সেরা ইশারা দেয়, ইশারা দিলে কিছু পয়সা ফালায়, এই পয়সাটা নিয়ে মনে করেন পোলাবাইনটা খাওয়াই। অচেনা অপরিচিত সময়ের এই ধাক্কাটা বুঝি অনেকটা জোরে সোরেই লাগলো খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জীবনে। আছে ভয়, আছে শঙ্কা, তবুও সংসারের খরচ জোগাতে বাধ্য হয়ে নামতে হচ্ছে পথে। তবে প্রতিদিন যে পথ জোগাতো সংসারের খরচ, চিরচেনা সেই পথই আজ অচেনা। নেই কাঙ্ক্ষিত যাত্রীর দেখা। কেউ ওঠে না, ভয়তে করোনার ভাইরাসে। ভাড়া তেমন একটা না, এই দেখেন 9টার দিকে বাইরে 60 টাকা পকেটে, কার নাইলে 50-100 টাকায় ভাড়া মারলাম। কেমনে চলে? 5-6 জন মানুষ খাইয়ে। কেউ কেউ বাইরে বেরিয়ে এলেও গ্যারেজে অলস পড়ে থাকা 3 চাকার বাহনগুলোর মতোই থমকে গেছে বেশিরভাগের ভাগ্য। জুটছে না 3 বেলা আহার, নেই বিকল্প উপার্জনের পথ। আমরা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বার করতে পারছি না। পুলিশে ওই গদি নিয়ে যায় এবং ওই গাড়ি উল্টে দেয়, উল্টে দিয়ে আবার হাওয়া ছাড়ি দেয়। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ছন্দহীন, বিবর্ণ। তবে পেটের দায় মেটাতে গিয়ে মানুষগুলো যাতে পরনির্ভরশীল হয়ে না পড়ে সেদিকেও সতর্ক দৃষ্টি দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খাদ্য সহায়তার সবচেয়ে ভালো উপযুক্ত কৌশল হতে পারে এলাকা পাড়াভিত্তিক যে সমস্ত গ্যারেজগুলো আছে, রিক্সা গ্যারেজগুলো আছে, সেখানে যে এদের খাদ্য পৌঁছে দেওয়া। অন্যদিকে এটাও স্মরণ রাখতে হবে এরা যেন কখনো সাহায্য নির্ভর হয়ে না পড়ে। রাজধানীতে রিকশা শ্রমিকের সঠিক পরিসংখ্যান না থাকলেও রিকশার সংখ্যা 10 লাখেরও বেশি। কখনো যত্রতত্র ছুটে বেরিয়ে কিংবা প্রধান সড়ক আগলে রেখে ভোগান্তির কারণ যেমন হয়েছে রিকশা, তেমনি রিকশাই হয়েছে পথিকের অবলম্বন। তাই তো ঘরবন্দি একলা থাকার এই সময়ে কর্মহীন ক্ষুধার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর দায় আমাদেরই। এমনিভাবে সম্মিলিত মানবিকতার শক্তিতে দুঃসময় কেটে ফিরবেই সুদিন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কাঙ্ক্ষিত পণ্য না পাওয়ায় চতুর্থ দিনের মাথায় এসে বন্ধ হয়ে গেল ঢাকা চট্টগ্রাম রুটে চালু হওয়া রেলওয়ের পার্সেল ট্রেন সার্ভিস। এদিন ঢাকায় পাঠানোর মতো কোনো পণ্য না থাকায় সার্ভিসটি আপাতত বন্ধ রাখা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অঘোষিত লকডাউনে পণ্য পরিবহনের জন্য বিশেষ এই ট্রেনটি চালু করা হয়েছিল। শাখাত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। 1 মে থেকে চালু হওয়া এই বিশেষ ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে ফার্নিচার, সুতা, প্লাস্টিকের দরজা, শুটকি এবং রাবারের স্যান্ডেল, সাথে একটি গাড়ি। 3 দিনে সব মিলিয়ে পণ্যের ওজন কোনোভাবেই 1 মেট্রিক টনের বেশি হবে না। রাজস্ব কোনোভাবেই 15,000 টাকার বেশি নয়। তাই এই অবস্থায় বন্ধ করে দেওয়া হলো বিশেষ এই ট্রেন সার্ভিস। তো মালামাল পরিবহন না হওয়ার কারণে আমরা আজকে থেকে এই পরিবহন ট্রেনটা আপাতত বন্ধ আছে। যদি ভবিষ্যতে আবার মালামালের চাহিদা বৃদ্ধি পায় আমরা আবার চালু চিন্তা ভাবনা করবো আশা করি। বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকা রেলপথের দূরত্ব 346 কিলোমিটার। আর এই দূরত্বে প্রতি কেজি পণ্য পাঠাতে খরচ হয় মাত্র 2 টাকা 30 পয়সা।
করোনা ভাইরাসের এই দুঃসময়ে এসে ব্যবসায়ীরা এই সুযোগকে কাজে লাগাতে পারল না। মূলত করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর অংশ হিসেবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় কৃষিজাত পণ্য পরিবহনে চালু করা হয়েছিল পার্সেল ট্রেনটি। এজন্য ঢাকা চট্টগ্রাম চলতি পথে 11টি স্টেশনে ট্রেন থামানোর সুযোগও রাখা হয়। তবে এই ট্রেন বন্ধের ক্ষেত্রে ব্যবসায়ীদের অনাগ্রহের কথা বলছেন রেলওয়ে কর্মকর্তারা। আমাদের এই পার্সেলটা সংশ্লিষ্ট হচ্ছে যে যাতায়াত ব্যবস্থা এবং ফ্যাক্টরি ট্যাক্টরি এগুলির সাথে, তো এগুলোতে মালামাল এই 3 দিন ধরে না হওয়াতে এটা ঊর্ধ্বতন মহল ক্যান্সেল করছে বলে আমার মনে হয় আর কি। 5টি বগি নিয়ে ট্রেনটি চলছিল, যেখানে দায়িত্ব পালন করছিলেন 10 জনের বেশি কর্মচারী। তবে একই দিনে চালু হওয়া ঢাকা দেওয়ানগঞ্জ ঢাকা রুটের পার্সেল ট্রেনটি এখনো চালু রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যেসব পোশাক শিল্প শ্রমিক কাজে যোগ দিতে পারেননি তারা 65% বেতন পাবেন। এপ্রিলের বেতনের 60% পাবেন মে মাসে। শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রী মালিক পক্ষের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পোশাক শিল্প মালিকদের পক্ষে কথা জানান বিজিএমই এর সাবেক সভাপতি সালাম মুর্শেদী। স্যালারি কিন্তু বিকাশে এবং আপনার রকেটের যে সিস্টেম এইটাতে কিন্তু হবে, এইবারই প্রথম। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, সরকার যে সিদ্ধান্ত দিয়েছে, শ্রম মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত দিয়েছে, পরবর্তীতে বিজিএমই যে সিদ্ধান্ত তারা তাদের সদস্যদেরকে পাঠিয়েছেন সেটি চূড়ান্ত। সেই স্যালারি শিট অনুযায়ী বেতন হবে এবং আপনারা যে দাবি করেছেন শ্রমিক ছাঁটাই সহ তাদের স্বাস্থ্য সুরক্ষা রেখে ফ্যাক্টরি চালানো, এইগুলো সব আমরা মেনে চলবে। চট্টগ্রামের ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় 90 জেএমবির 3 সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। রোববার বিকেলে ইমরান, সাইফুল্লাহ ও আবু সালেহ নামে 90 জেএমবির 3 সদস্যকে গ্রেফতার করা হয়। আজ বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খায়রুল আলম ও সরওয়ার জামানের কাছে 164 ধারায় জবানবন্দি দেন 3 জন। গত 28 ফেব্রুয়ারিতে নগরীর 16 শহর পুলিশ বক্সে বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে এক সার্জেন্ট ও এএসআই সহ বেশ কয়েকজন পথচারী আহত হন। এরপর ভিডিও ফুটেজ দেখে কাউন্টার টেররিজমের একটি দল নগরীর বাকলিয়া ডিসি রোডের লতিফ ভবনের 4র্থ তলা থেকে তাদের গ্রেফতার করে। সেখান থেকে উদ্ধার করা হয় বিস্ফোরক তৈরির নানা সরঞ্জাম। কৃষ্ণচূড়া, সোনালু, রাধাচূড়া, জারুল, কাঁঠাল চাপাই সেজেছে গ্রীষ্মের প্রকৃতি। রং, রস, গন্ধ, সুরের এই রূপ উপভোগে অনুপস্থিত শুধুমাত্র মানুষ। সজীব এই প্রাণীর খেলায় মারতে নগরকে দেখা যায়নি বহুদিন। সাতেলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। কখনো বর্ষার স্নানে স্নিগ্ধ, কখনো রোদে উজ্জ্বল। চোখ মেলে তাকালে ইট পাথরের নগরেই দেখা মিলবে তার। কোথাও মাথায় রক্ত রাঙা ডালি, কোথাও বা তার কানে দুলছে সোনালি দুল। অঙ্গে সে জড়িয়েছে রং বেরঙের সাজ, নিজ খেয়ালে প্রকৃতি সাজিয়েছে নিজেকে। এই রূপের মুগ্ধতা কি কাটাতে পারে পাখি, কীট, পতঙ্গ? মনের আনন্দে গাইছে তারা নানান সুরে। বর্ণ, গন্ধ, মধুর কলতানে এ যেন এক উৎসব। গ্রীষ্মের যে রঙের যে ব্যাপ্তি এবং যে পুষ্পবিন্যাস, সেটা এক অর্থে অসাধারণ এবং চমৎকার। শুধুমাত্র রঙেই নয়, সৌন্দর্যে এবং সুবাসেও আমাদের গ্রীষ্মের প্রকৃতি অনেক বেশি সুন্দর এবং অসাধারণ। এই ঘরে থাকার কারণে প্রকৃতি এখন অনেকটাই ভালো আছে। মাধুর্য, যে সৌন্দর্য, যে স্নিগ্ধতা, সেটা আমরা এখন ভালোভাবে উপভোগ করতে পারছি। করোনার মতো মহামারীর মুখোমুখি হয়ে প্রকৃতিকে ধ্বংস করা নগর সভ্যতা কি এবার ভাবার সময় পাবে নিজের অস্তিত্ব নিয়ে? আমরা যদি প্রকৃতিকে বিরক্ত না করি তাহলে প্রকৃতি অনেক ভালো থাকে। আমরা চাই যে এই নগরে মানুষ থাকবে, সব জায়গায় মানুষ থাকবে, কিন্তু সেটা সচেতনভাবে থাকবেন। সচেতনতা থাকলে আমরা প্রকৃতিকে ভালো রাখতে পারবো। প্রকৃতি থেকে বিচ্ছিন্ন মানুষ আবার মাথা রাখুক প্রকৃতি মাতার কোলে। নিরিবিলি শান্ত এই নগরীর চেহারা দেখে বোঝার উপায় নেই কেমন ছিল ব্যস্ত নাগরিক জীবন, কেমন ছিল সেই সময়। কিন্তু এখন যে রূপ প্রকৃতির, সেই প্রকৃতিতে বিরাজ করছে পাখির কলকাকলি, সেই প্রকৃতিতে বিরাজ করছে ফুলের নানা সৌন্দর্য। নানা রঙের ফুলের সমারোহে ভরে রয়েছে রাস্তার দুপাশ। চোখ ফেরানো ভার। সাতেলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো 10,000-এ, আরও 5 জন সহ দেশে মোট মৃত্যু 182 জন। শেষ 24 ঘন্টায় শনাক্ত 688। মৃদু ও মাঝারি উপসর্গ নিয়ে বাড়িতেই সম্ভব করোনা চিকিৎসা।
কাল থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা শপিং মল ও দোকানপাট, মানুষকে সুরক্ষিত রেখে অর্থনীতির চাকা গতিশীল করাই উদ্দেশ্য, বললেন প্রধানমন্ত্রী। সাধারণ ছুটি বাড়ল আরও 11 দিন। চিকিৎসক ও নার্সদের প্রতিবাদের মুখে সিদ্ধান্ত থেকে সরে আসলো বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন। তবে বোনাস না দেওয়ার ঘোষণা অনড়, বেতন হবে শতভাগ। করোনা ভাইরাসের মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে বসল পদ্মা সেতুর 29তম স্প্যান। দৃশ্যমান হল 4350 মিটার সেতু। এবং করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি সহ আরও 1100 জনের মৃত্যু। আক্রান্তের সংখ্যা কমায় ইউরোপে শিথিল হচ্ছে লকডাউন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *দিয়ে লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।